তো আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে হ্যাপি প্রিন্স থেকে। সোয়ালো বলছে হু আর ইউ, তুমি কে? ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন? স্ট্যাচু বলছে আই এম দি হ্যাপি প্রিন্স, আমি হ্যাপি প্রিন্স। আই স্পেন্ট মাই লাইফ ইন এ প্যালেস, আমি আমার জীবনটা একটা প্রাসাদে কাটিয়েছি। নাও আই এম ডেড, এখন আমি মৃত। অ্যান্ড এ স্ট্যাচু, এবং একটি মূর্তি। আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন, এই শহরের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আই ক্যান সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড। বলছে যে আমি আমার দেশে গরিব মানুষদের আর রাজ্যের সব কুৎসিত জিনিস দেখতে পাচ্ছি। সোয়ালো বলছে আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আমি দেখছি তোমার একটা মানে তোমার মনটা আর কি খুব ভালো। তো স্ট্যাচু বলছে মাই ফিট আর ফিক্সড হেয়ার, আমার পা দুটো এখানে আটকানো। ক্যান নট মুভ, আমি নড়তে পারছি না। প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো আমাকে সাহায্য করো। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, মঞ্চটা অন্ধকার হয়ে গেল। অনলি দ্য হ্যাপি প্রিন্স ভয়েস ইজ হার্ড, শুধুমাত্র হ্যাপি প্রিন্সের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। স্ট্যাচু বলছে দেয়ার ইজ এ পুয়ার হাউস ইন এ লিটল স্ট্রিট, একটা ছোট রাস্তার মধ্যে গরিবের ঘর আছে। এই ওম্যান ইজ মেকিং ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস, প্যালেসের সুন্দর যুবতীর জন্য মহিলাটি পোশাক বানাচ্ছে। দ্য ওম্যান ইজ পোর অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার, মহিলাটি গরিব এবং তার ছেলেটি জ্বরে ভুগছে। সোয়ালো টেক দ্য রুবি ফ্রম মাই শোর্ড হিল্ট অ্যান্ড গিভ ইট টু হার, আমার তলোয়ারের হাতল থেকে চুনিটা নিয়ে ওই মহিলাটিকে দাও। এর আয়তে বলেছে ওয়্যার ডিড দি হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ ওয়েন হি ওয়াজ অ্যালাইভ, লিখবে দি হ্যাপি প্রিন্স স্পেন্ট হিজ লাইফ ইন এ প্যালেস ওয়েন হি ওয়াজ অ্যালাইভ। এই যে এখানে বলেছে আই স্পেন্ট মাই লাইফ ইন এ প্যালেস, এখানে আইটা তুলে দি হ্যাপি প্রিন্স করে দেবে। দি হ্যাপি প্রিন্স স্পেন্ট মাইটা তুলে হিজ করে দেবে, হিজ লাইফ ইন এ প্যালেস। নাম্বার 2 তে হোয়াই ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স ক্রাইং, কেন হ্যাপি প্রিন্স কাঁদছিল? হি ওয়াজ ক্রাইং বিকজ হি কুড সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য সাফারিং ইন হিজ ল্যান্ড। 3 তে বলেছে ফ্রম হুম ওয়াজ দ্য পুয়ার ওম্যান মেকিং ড্রেস, কার জন্য বানাচ্ছে? এখান থেকে এটা যেটা আছে এটাই লিখে দিতে পারো। এখানে এটা তুলে লিখবে দ্য ওম্যান ওয়াজ, এখানে ওয়াজ আছে তাই ওয়াজ দেবে, যে দ্য ওম্যান ওয়াজ মেকিং ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস, এটা এর ট্রিপল আই করে দিতে পারো। তাহলে এটা তুলে দা করে দেবে আর ইসটা তুলে ওয়াজ করে দেবে। এই যে দ্য শি ওয়াজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস। নাম্বার 2 তে দিয়েছে সি থেকে, বলছে অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোডস, যখন রাতের বাতাস গজরায়। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, ঝোড়ো মেঘের মধ্যে থেকে পাথুরে চাঁদটাকে দেখা যায়। হি বাউন্ড টু হিজ ফিট অ্যান্ড স্নাফ অ্যান্ড স্নিফ, সে দুপায়ে লাফায় আর নাক টানে আর গন্ধ শোকে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, তার ভেজা শরীর ঝাড়ে খাড়া পাথরের বুকে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, গর্জন করে আর হাঁক পাড়ে দীর্ঘ উচ্চ নাদ। বাট অন কোয়াইট ডেজ ইন মে অ্যান্ড জুন, মে আর জুনের স্তব্ধ শান্ত দিনগুলোতে, when even the grasses on the dune play no more their reedy tunes, যখন বালিয়াড়ি তৃণরাও বাজায় না তাদের সুর তীক্ষ্ণ রবে। with his head between his paws, দুই থাবার মাঝে মাথা পেতে, he lies on the sandy shores, যে এসে শুয়ে থাকে বেলা সৈকতে। so quiet he scarcely snores, এত শান্ত সে নাক ডাকায় কোনো মতে। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে বলেছে দ্য শি সেক্স ইট সোয়েট সাইড লাইক এ ডগ। নাম্বার 2 দ্য শি রিমেন্স কোয়াইট ইন দ্য মিডিল অফ দ্য ইয়ার। বি এর আইতে বলেছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য অফ দ্য অ্যাবাভ পোয়েম। পোয়েট হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, কবিতার নাম যদিও চাইনি তো লিখে দিয়েছি কবিতার নাম দ্য সি, আর পোয়েট হচ্ছে জেমস রিভস। নাম্বার 2 তে বলেছে হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, হুটা তুলে দেবে দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। 3 তে দিয়েছে পিক আউট এ লাইন ফ্রম দ্য অ্যাবাভ এক্সাপ্ট হুইচ শোজ দ্য লেজিনেস অফ দ্য সি,
এই যে he lies on the sandy shore, so quiet he scarcely snores. সিতে ট্রু ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট বলছে হি শেকস হিজ ওয়েট সাইড ওভার দ্য মাউন্টেন ফলস, শেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিফস। আনসিনে আসি, নাম্বার 3 আনসিনে বলেছে আসাম ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব দিকে আসাম অবস্থিত। হ্যাজ বিন কল্ড দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের চা বাগান বলা হয়। টি গ্রোজ ইন বুশেস, চা হয় ঝোপের মতো। ইন দ্য টি এস্টেট, টি এই চায়ের রাজ্যে, দেয়ার আর থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ডস অফ টি বুশেস, সেখানে হাজার হাজার চা গাছের আর কি ঝোপ আছে। দে আর প্ল্যান্টেড ইন লং লাইনস, লম্বা লাইন ধরে গাছগুলোকে লাগানো হয়। আর্লি ইন দ্য মর্নিং, সকালে কোম্পানিস অফ ইন্ডিয়ান ওম্যান, মানে কোম্পানির তরফ থেকে ভারতীয় মহিলারা, ইচ ক্যারিং এ বাস্কেট, তারা প্রত্যেকে বাস্কেট একটা ঝুড়ি নিয়ে যায়। গো অফ টু দ্য গার্ডেন, বাগানে যায়। টু প্লাক দ্য লিভস, পাতাগুলো তুলতে। অনলি দ্য ইয়াংগেস্ট অ্যান্ড মোস্ট টেন্ডার লিভস আর প্লাকড, একদম কুচি আর একদম সব থেকে কচি পাতাটা আর কি তোলা হয়। দ্য লিভস আর দেন ওয়েট, তারপরে পাতাগুলো ওজন করা হয়। অ্যান্ড টেকেন অফ টু দ্য ফ্যাক্টরি টু বি মেড ইনটু টি অ্যাজ উই নো ইট, এবং সেখানে গিয়ে চা পাতায় পরিণত করা হয়, যে চা পাতাটা আর কি আমরা ব্যবহার করি। তো এর আইতে বলেছে হোয়ার ইজ আসাম, তো লিখবে আসাম ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। নাম্বার 2 হোয়াই ইজ আসাম কল দ্য টি গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড, এই যেখান থেকে এটা লিখবে টি গ্রোস ইন বুশেস, in the tea estate there are thousand and thousand of tea bushes, তাই এটাকে বলা হয়। সো আসাম is called the tea garden of the world. থ্রিতে বলেছে what kind of leaves are plucked for making tea, কি ধরনের পাতা, এই যে only the youngest and most tender leaves are plucked for making tea. বিতে দিয়েছে মিনিংফুল সেন্টেন্স, আর্লি she woke up early to watch the sunrise. সিতে ট্রু ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট বলেছে অল কাইন্ড অফ লিভস আর সুটেবল ফর মেকিং টি, বলছে চা তৈরির জন্য সব রকমের পাতাই উপযোগী। ফলস, অনলি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড মোস্ট টেন্ডার লিভস আর প্লাকড। ডিতে দিয়েছে অপোজিট মিনিং লিখতে হবে, ইয়াংগেস্ট ওল্ডেস্ট। ফোরে দিয়েছে, এটা গ্রামারে, ফোরে দিয়েছে সুটেবল প্রিফিক্স আর সাফিক্স দিতে, এখানে আছে এক্সাইট, এখানে হবে দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইটমেন্ট। আর এটা আছে কারেজ, হবে ডিসকারেজ। নাম্বার 2 হবে উই শুড নট ডিসকারেজ এনিওয়ান। 5-এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে রিরাইট ইউজিং নাউন ফ্রেজ ব্যবহার করে লিখতে হবে। সেন্টেন্সটা বলছে চিলড্রেন লাভ প্লেইং উইথ ডলস, চিলড্রেন লাভ ডল প্লেইং। নাম্বার 2-তে দিয়েছে আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। মেন ক্লজ হচ্ছে শি ইজ দ্য গার্ল, আর ডিপেন্ডেন্ট হচ্ছে হু অলওয়েজ টেক কেয়ার অফ হার ফ্রেন্ডস। নাম্বার 3-তে বলেছে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, এখানে হবে ইফ হি ওয়ার্কস হার্ড। 4-এ বলেছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ টু স্ট্যান্ড। 5-এ দিয়েছে ন্যারেশন চেঞ্জ, দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই এম স্টেইং উইথ ইউ, লিখবে দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট ইট ওয়াজ স্টেইং উইথ হিম, যেহেতু একটা পাখি তাই ইট ব্যবহার করা হয়েছে। 6-এও ইনফিনিটিভ দিতে বলেছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ অফ দ্য ইন দ্য ফলোইং সেন্টেন্স টু প্লে। 7-এ বলেছে আন্ডারলাইন, এখানেও ইনফিনিটিভ টু ইট। 8-এ দিয়েছে ন্যারেশন চেঞ্জ, দ্য চাইল্ড সেড আই এম গোয়িং হোম, দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম। 6-এ বলেছে সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট, মানে সকাল থেকে রাত পর্যন্ত কারোর আদেশ পালন করতে হয়। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ওন উইল, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কিছু করতে পারো না। রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং ইউর ফিলিং ইন দিস সিচুয়েশন, মানে তুমি হচ্ছে কারোর আন্ডারে আর কি বন্দি হয়ে আছো, তো স্বাধীনতা, হ্যাঁ, ফিলিং অফ স্বাধীনতা মানে ফ্রিডম আর কি। তো লিভিং আন্ডার কনস্ট্যান্ট অর্ডার্স বলছে মানে কোনো একটা আদেশের মধ্যে একভাবে থাকা, উইথাউট ফ্রিডম স্বাধীনতা ছাড়া, ফিল সাফোকেটিং মানে একটা দম বন্ধ করা অনুভূতি। এভরি অ্যাকশন ইজ ডেডিকেটেড লিভিং নো রুম ফর পার্সোনাল চয়েস,
প্রত্যেকটা কাজ হচ্ছে কারোর মানে অনুযায়ী করতে হবে এবং কোনো ব্যক্তিগত পছন্দ থাকে না। ইট মেক্স মি ফিল লাইক এ পাপেট, মনে হয় একটা পুতুলের মতো, কন্ট্রোল বাই সামওয়ান এলস স্ট্রিং, কেউ যেন সুতো ধরে নাচাচ্ছে। দ্য ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার অভাব, ড্রেন্স মাই হ্যাপিনেস, আমার আনন্দকে নিয়ে চলে যায়। অ্যাজ আই ক্যান নট এক্সপ্রেস মাই সেলফ আর মেক ডিসিশন, যেখানে আমি আমার কোনো নিজেকে ব্যক্ত করতে পারি না, আমার নিজের সিদ্ধান্তকে কোথাও মানে সিদ্ধান্ত জানাতে পারি না। ওভার টাইম এর উপরে ফ্রাস্ট্রেশন বিল্ডস, হতাশা জন্ম নেয়, অ্যান্ড লাইফ বিকামস মনোটোনাস, এবং একাকিত্বে ভরে যায়। ট্রু ফুলফিলমেন্ট কামস ফ্রম ফ্রিডম, সত্যিকারের পূর্ণতা আসে স্বাধীনতা থেকে। উইদাউট ইট এক্সিস্টেন্স ফিলস মিনিংলেস, যে স্বাধীনতা ছাড়া অস্তিত্বটা অর্থহীন হয়ে যায়। 7 বলেছে রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোইং হিন্টস, বলছে এ কিং প্রাউড অফ হিজ পাওয়ার, তার শক্তিতে গর্বিত ছিল। টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, পৃথিবীর সবকিছুকে সে নিয়ন্ত্রণ করতে পারে। টেক হিজ কোর্টিয়ার্স টু দ্য সিশোর, তার সভাসদদের শেষ সমুদ্র তীরে নিয়ে যায়। অর্ডার্স দ্য ওয়েভ টু মুভ ব্যাক, সমুদ্রের ঢেউকে বলে পিছিয়ে যেতে। দ্য ওয়েভ স্ল্যাশ অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, রাজার পায়ে আছড়ে পড়ে। দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার, রাজা ভয়ে পিছিয়ে যায়। তো এখান থেকে একটা গল্প লিখতে হবে, দ্য অ্যারোগেন্ট কিং অ্যান্ড দ্য সি। বলছে ওয়ান্স এ প্রাউড কিং বোস্টেড, রাজা গর্বিত রাজা বলেছিল, আই ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, পৃথিবীর সবকিছু আমি নিয়ন্ত্রণ করতে পারি। হিজ কোর্টিয়ার প্রেজড হিম, তো তার সভাসদেরা মন্ত্রী পরিষদেরা তাদের প্রশংসা করেছিল। বাট এ ওয়াইজ মিনিস্টার, একজন জ্ঞানী মন্ত্রী, রিমেন্ড সাইলেন্ট, চুপ থেকেছিল। টু প্রুভ হিজ পাওয়ার দ্য কিং মার্চ টু দ্য সিশোর উইথ হিজ কোর্টিয়ার্স, তো তার শক্তির প্রমাণ করবার জন্য, যে সবকিছু কন্ট্রোল করতে পারে, তার সভাসদদের নিয়ে সমুদ্রের তীরে যায়। স্ট্যান্ডিং বিফোর দ্য রোরিং ওয়েভস, মানে গর্জন করা সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়িয়ে হি কমান্ডেড, আদেশ দিয়েছিল, স্টপ, ডু নট টাচ মাই ফিট, থেমে যাও, আমার পা ছোবে না। বাট দ্য ওয়েভস ইগনোরড হিম, কিন্তু ঢেউগুলো তাকে অবহেলা করেছিল। ক্র্যাশিং ভায়োলেন্টলি অ্যাট হিজ ফিট, এবং তীব্র গতিতে এসে তার পায়েতে আছড়ে পড়ে। দ্য কিং টেরিফাইড, রাজা ভয়ার্থ হয়ে যায়। স্টেপড ব্যাক, পিছিয়ে যায়। দ্য মিনিস্টার স্মাইল, তখন সেই মন্ত্রীটি হেসেছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, ইউর ম্যাজেস্টি, মহারাজ, ইভেন কিংস ক্যান নট কন্ট্রোল নেচার, রাজা হলেও সে কিন্তু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। হাম্বেলড, দ্য কিং রিয়েলাইজড, তখন রাজা বুঝতে পারে, দ্যাট সাম ফোর্সেস আর বিয়ন্ড হিউম্যান পাওয়ার, কিছু শক্তি আছে যেগুলো মানুষের ক্ষমতার নাগালের বাইরে। ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে, হি রুলড উইথ হিউমিলিটি, রেসপেক্টিং দ্য লস অফ নেচার। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, এবং তখন থেকে তিনি নম্রতার সাথে রাজ্য শাসন করতে থাকেন, এবং রেসপেক্টিং দ্য লস অফ নেচার, এবং প্রকৃতির নিয়মকে তিনি শ্রদ্ধা করতে থাকেন। মোরাল হচ্ছে, নো ওয়ান ক্যান কন্ট্রোল এভরিথিং, কেউ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। ট্রু স্ট্রেংথ লাইজ ইন উইজডম নট প্রাইড, বুদ্ধির মধ্যে, জ্ঞানের মধ্যেই আসল শক্তিটা নিহিত থাকে, গর্বের মধ্যে নয়।